প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল আজমল হোসেন পাইলট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজমল হোসেন পাইলট, তারেক রহমান কবে আসবেন, কবে আসবেন না, সেই 5ই আগস্টের পর থেকে, মানে 2024-এর 5ই আগস্ট থেকে আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত যেটা আমরা দেখছি যে তিনি আসছেন। প্রথমত দল থেকে ঘোষণা করা হলো যে উনি 25শে ডিসেম্বর দেশে আসবেন, আর আমরা দেখলাম যে 16ই ডিসেম্বর লন্ডনে একটি অনুষ্ঠানে তারেক রহমান নিজেই ঘোষণা করলেন যে উনি 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। অনেকে আলোচনা করছিলেন যে তারেক রহমানের আরও আগে দেশে ফেরা দরকার ছিল, দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে। কিন্তু হয়তো উনি জানেন কেন আসেননি, কিন্তু উনি যে আসছেন এই খবরটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, আলোচনা হওয়াটাই স্বাভাবিক। আর আপনাদের নেতা কর্মীরা যারা রয়েছেন সবাই উল্লসিত। আপনার অনুভূতি, প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। জনাব তারেক রহমান যখন দেশ ছেড়ে যান চিকিৎসার উদ্দেশ্যে, ওটা 2008 সালের 11 অথবা 12 সেপ্টেম্বর, 2008 সালের 13 সেপ্টেম্বর উনি কারামুক্ত হন জামিনে হাইকোর্ট থেকে, এবং 11 সেপ্টেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হন 2008 সালে। আমি একটু পিছনের গল্পটা আপনাকে শোনাচ্ছি। তো ওই পরের দিন আমরা বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন সকাল থেকে 7টা-8টা থেকেই জিয়া রহমান মাজারে অসংখ্য নেতাকর্মী, রমজান মাস ছিল, 10টা অথবা 10:30টার দিকে বেগম খালেদা জিয়া আসেন, মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন, দোয়া মোনাজাত পাঠ করেন। তারপর আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে পদব্রজে পায়ে হেঁটে জিয়া রহমানের মাজার থেকে পিজি হসপিটালে আসি। আমার একদম স্পষ্ট খেয়াল আছে। তো এখানে তাদের মা ছেলের একটু পরিচয়, মানে কথা হয়, একটা আবেগপূর্ণ, এবং মিডিয়াতে তখন আসছিল, সে ছবিটা খুব সভা হয়েছিল সব সকল মিডিয়াতে। এবং ওইখান থেকে উনি পল্টন পার্টি অফিসে যান বেগম জিয়া। তো ইফতারের পরে আমরা পিজি হসপিটাল থেকে ওনাকে শেষ বিদায়, তৎকালীন সময়ের সন্ধ্যার পরে আমরা এয়ারপোর্টে নিয়ে যাই একটা অ্যাম্বুলেন্সে করে। এবং আমার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, তারেক রহমানের ডি ব্লকের পিজি হসপিটালের যে স্ট্রেচারটাতে উনি ছিলেন, তো শো অবস্থায় ছিলেন, আমি এবং আমার ছোট ভাই, বড় ভাই, কিছু সহকর্মী, আমরা মোটামুটি 5-7টা মোটরসাইকেল নিয়ে ওনার যে অ্যাম্বুলেন্সটা, ওই অ্যাম্বুলেন্সটার আশপাশে আমরা তখন 111-এর সরকার আতঙ্ক ছিল, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এবং এর মধ্যে দেখতে দেখতে 17 বছর কেটে গেল। উনি দেশে ফিরবেন আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টি ঘোষণা দিয়েছেন, আমাদের পার্টির মাননীয় মহাসচিব মহোদয়। একটা সমস্ত নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, রাজনৈতিক সচেতন মানুষ যারা আছেন, সবাই এই দিনটির জন্য বহুল একটা প্রতীক্ষিত সময়। এবং গতকালকে উনি ইংল্যান্ডে একটি সমাবেশে পুনর্ব্যক্ত করেছেন উনি 25 তারিখই দেশে ফিরবেন, এবং ওইখানে বিভিন্ন সময়ে ওনার সহযোগী, সহকর্মী, সহযোদ্ধা যারা ছিলেন, খুব আবেগঘনভাবে তাদের কাছ থেকে উনি বিদায় নিয়েছেন। এবং উনি বলেছেন যে আপনারা কেউ এয়ারপোর্ট পর্যন্ত যাবেন না, এটা আমাদের দেশের এবং আমাদের পার্টির একটা বিরূপ প্রতিক্রিয়া আন্তর্জাতিকভাবে হবে। উনি এই অনুরোধটাও এখানে করেছেন। কিন্তু এখন আমরা যেভাবে চাচ্ছি, পার্টি যেভাবে চাচ্ছে, আর আমাদের নেতা যেভাবে চাচ্ছে, বিষয়গুলো এক জায়গায় সমন্বয় করার তো সুযোগ নেই। এই মুহূর্তে তারেক জিয়ার প্রয়োজন রয়েছে বিএনপির আরো বেশি, কোনো অন্য একটা কারণে। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই প্রার্থী মনোনয়ন দেওয়ার পরে দলের ভেতরে যে ঝামেলাটা চলছে, আমরা জানি যে অন্তত 70টি আসনে বিদ্রোহী প্রার্থীরা মিছিল মিটিং করছে, 29টি আসনে ঘোষণা দিয়েছে যে স্বতন্ত্র প্রার্থী তারা ইলেকশন করবে। এটা আসলে এই মুহূর্তে যারা দেশে আছেন, যে রাজনৈতিক দলের নেতারা আপনাদের দলের,
তাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। অনেকে আশাবাদ ব্যক্ত করছে যে তারেক রহমান যদি এসে এদের সাথে সরাসরি কথা বলেন তাহলে এর অনেকটাই সুরাহা হবে। আপনার কি মনে হয়? এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলছেন জি জি, যে এটা উনি ওনার সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছেন যে এখানে প্রার্থী যাচাই বাছাই করার ক্ষেত্রে এখানে আমাদের কিছু সমস্যা, কিছু অসুবিধা থাকতে পারে। দীর্ঘ সময় বিরোধী দলের রাজনীতি ছিল, জি, জেল, জরিমানা, হামলা, মামলা প্রায় সমান সমান 19-20 প্রার্থীদের মধ্যে ছিল, কিন্তু একজনকে তো বেছে নিতে হবে। তো উনি একজনকে বেছে নিলেন বা পার্টি একজনকে নিলেন। উনি খুব চমৎকারভাবে একটি কথা বলেছেন ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে প্রার্থী এখানে বিষয় না, বিষয়টা হলো প্রতীক। অনেকে এটাকে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে, কিন্তু এই কথাটা কিন্তু উনি ওনার নেতাকর্মীদের ব্যাপারে বলছেন যে আমি জানি যে একই আসনে আপনিও যোগ্য, উনিও যোগ্য, কিন্তু জি। আপনাকে দেয়া হলো, এখন করণীয়টা কি? দেশ যে অবস্থায় আছে, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, দেশের বিচার প্রক্রিয়া, দেশের মানুষের জানমালের নিরাপত্তা, সমস্ত দিক বিবেচনা করে সংগঠন দল যে প্রার্থীকে মনোনীত করেছে সকল নেতাকর্মীদের উচিত তার পক্ষেই কাজ করবে। এবং যে ফাঁকগুলা নিয়ে অনেকে মনে করতেছেন যে 29 জনের কথা বললেন, 70 জনের কথা বললেন, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমাদের পার্টির নেতাকর্মীরাও বিশ্বাস করেন উনি দেশে এসে তাদের সঙ্গে বসে তাদেরকে যদি আরো গুছানোভাবে বলেন, আমার মনে হয় ওনার কথা অনেকখানি সমাধান হবে, অনেকখানি নিঃসন্দেহে। স্বতন্ত্র করতে চান যারা, বা জি, জি। বিদ্রোহ করতেছেন এখনো পার্টির এগনিস্টে, এগুলা সমাধান ইনশাল্লাহ আমরা আশা করি হবে। আলাউদ্দিন মোহাম্মদ, বিএনপি স্বাভাবিকভাবে আশা করছে যে তারেক রহমান দেশে ফিরলে ব্যাপক পরিবর্তন হবে, ইতিবাচক প্রভাব পড়বে দলটির মধ্যে। আপনার কি মনে হয় এখন যে অবস্থায় বিএনপি রয়েছে, তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে, বিশেষ করে চাঁদাবাজি এবং দখলদারির অভিযোগটা অনেক ব্যাপকভাবে রয়েছে, এই বিষয়টি কি কোনো প্রভাব পড়বে আপনার মনে হয়? বিএনপি এই মুহূর্তে যে অবস্থায় আছে, তো একরকম নেতৃত্বের সংকটে কিন্তু আছে। তো তারেক রহমানের দেশে ফেরা শুধুমাত্র বিএনপির জন্য নয়, আমি মনে করছি বাংলাদেশের এই অবস্থায় পুরো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নিয়ামক হিসেবে কাজ করবে। এবং এই মুহূর্তে আপনি তারেক রহমান ছাড়া একটা আপনার রাজনৈতিক ল্যান্ডস্কেপ চিন্তা করে দেখবেন যে এটার মধ্যে কোনো স্থিতিশীলতা নাই, এটার মধ্যে সামনের দিনে এগুবোর কোনো আপনার রাস্তা নেই, এবং পুরো ন্যাশনাল যে আপনার একটা ল্যান্ডস্কেপ, রাজনৈতিক ল্যান্ডস্কেপে পুরো ল্যান্ডস্কেপটা একটা ধূসর। তো তারেক রহমানের দেশে ফেরাটাকে আমি খুব আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি একজন নাগরিক হিসেবে, এবং মনে হচ্ছে যে তারেক রহমানের এবার দেশে ফেরাটা অবশ্যই বিএনপির জন্য স্বস্তির, এবং বিএনপি দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা এই প্রশ্নের জবাব দিতে দিতে টায়ার্ড হয়ে গিয়েছে তারেক রহমান কবে দেশে আসবেন। এবং এটা সত্যিকার অর্থে তাদের জন্য খুব ক্লান্তিকর এবং গ্লানিকর ছিল যে একই বিষয় তারা বারবার বিভিন্ন গল্প এবং বিভিন্ন ধরনের রিজন দেখিয়ে আসলে এটাকে সামহাও সুরাহা করতে হচ্ছিল। তো এবার যদি সত্যিকার অর্থ নিয়ে আসেন, আমরা বিশ্বাস করি যে বিএনপির মতো একটি বড় দল, যেটা চেইন অফ কমান্ডের সর্বোচ্চ স্তরে যে ব্যক্তি আছেন তার উপস্থিতিতে পুরো যে শৃঙ্খলা অনেকটাই ফিরে পাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশের এই যে সংকটময় পরিস্থিতিতে নির্বাচনটা ঘিরে কিন্তু এখনো আপনার বিভিন্ন ধরনের আশঙ্কা রয়েই যাচ্ছে। এই আশঙ্কারও আসলে আমার মনে হচ্ছে একটা বড় ধরনের আপনার সমাধান হবে। এবং আমরা আসলে এমন নির্বাচন কখনোই চাইবো না যে নির্বাচন একটি রাজনৈতিক দলের প্রধান এবং দ্বিতীয় প্রধানে দুইজনেই আসলে ক্রিয়াশীলভাবে মাঠে উপস্থিত নেই। এটা আসলে কোনো সুস্থ নির্বাচনের ইঙ্গিত বহন হয়। পৃথিবীর কোনো দেশে এমন কোনো ঘটনার নজির নেই যেখানে রাজনৈতিক দল, হ্যাঁ রাজনৈতিক দলের প্রধান জেলে থাকার নজির আছে, কিন্তু আপনার জেলের বাইরে সুস্থ অবস্থায় এবং একটি গণ অভ্যুত্থানের পর টালটামাল অবস্থা রাজনৈতিক দলের প্রধান দেশে নেই। এই অবস্থা কিন্তু আসলে কখনোই কাম্য নয়। তো আমাদের দেশে এই মুহূর্তে তারেক রহমানের আগমন আমরা মনে করি যে স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামীর যেই আপনার নির্বাচনের পরের যে পথ চলে সে পথ চলার জন্য একটা শুভকর শক্তি হিসেবে কাজ করবে। এবং বিশেষ করে নাগরিকদের মনে, বিএনপির মনে তো অবশ্যই বিএনপির যারা সদস্য আছেন, সমর্থক আছেন, এটা একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে, এবং সেই এনার্জিটা দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। আরেকটা বিষয় সম্ভবত বড় প্রভাব ফেলবে, রাজনীতি বিশ্লেষকরা অনেকেই বলছেন যে তারেক রহমান দেশে আসলে একটা জিনিস নিশ্চিত হয়ে যাচ্ছে যে নির্বাচনটা হচ্ছে। কারণ আপনি জানেন অনেক অনেক মহল, কোনো মহল বলছি না, অনেক অনেক শব্দটা ব্যবহার করছে, আসলে নানান জায়গাতে এগুলো হচ্ছে যে কোনোভাবে নির্বাচন ঠেকিয়ে দাও। এমনকি ব্যাপকভাবে
প্রকাশ্যে প্রচারণা চলছে যে প্রফেসর ইউনূস নয়, অন্য কোনো সরকার অধীনে ভবিষ্যতে নির্বাচন হোক। হুম। তারেক রহমান দেশে ফিরলে আসলে সেই যে তৎপরতার, সেটারও কিন্তু বড় ধরনের অবসান ঘটবে। মানে আমি বলতে চাচ্ছি যে নির্বাচনকে বা দেশ এবং জাতিকে নিয়ে নানান ধরনের যে ষড়যন্ত্র হচ্ছে, কিছু মহল যেটা করার চেষ্টা করছে, তাদের অনেকের জন্যই এটা হতাশার খবর নিঃসন্দেহে। কি বলবেন? না, প্রথমত আপনি যদি দেখেন যে ধরেন শুধুমাত্র দেশ না, দেশের বাইরের যে শক্তি, বিশেষ জি, জি। করে যে পতিত ফ্যাসিস্টরা যেখানে আশ্রয় গ্রহণ করেছে, সেখানকার অবস্থান যদি দেখেন, আজ থেকে 1 বছর পূর্বে তারা বাংলাদেশ সরকারের কাছে নির্বাচন রোডম্যাপ চেয়েছিল, এই সরকারের কাছেই। এবং তারা এই সরকারের কাছেই আপনার নির্বাচন চেয়েছিল যে আপনারা দ্রুত নির্বাচন দেন, কারণ তারা তখন মনে করেছিল যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সত্যিকার অর্থে দেখা গেল যে আওয়ামী লীগ যখন দল হিসেবে বিচারের কাঠগড়ায় আছে এবং আওয়ামী লীগের আপনার এক শীর্ষ থেকে শুরু করে যে কমান্ডার্সরা, তারা হয় কেউ পলাতক অথবা কেউ ফাঁসির দণ্ড নিয়ে আপনার দেশের বাইরে ফেরারি অবস্থায় আছে। এই অবস্থায় তাদের নির্বাচনে অংশগ্রহণ যখন অনিশ্চিত এবং স্বাভাবিকভাবে তাদেরকে ছাড়াই নির্বাচন হয়ে যাচ্ছে, তখন কিন্তু একই শক্তি আপনার নির্বাচনকে বানচাল করার জন্য নতুন কোনো সরকারের অধীনে নির্বাচন করার প্রসঙ্গ নিয়ে আসছে। সো মূল জায়গাটা যদি আপনি দেখেন, মূল জায়গাটা কিন্তু নির্বাচন না, জায়গাটা হলো আওয়ামী লীগ। আপনি দেখেন ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রশ্নে তার আগে যে অবস্থানে ছিল সেই একই অবস্থানে রয়ে গিয়েছে। যেখানে আওয়ামী লীগ নাই সেখানে তারা নাই, যেখানে আওয়ামী লীগ আছে সেখানে তারা আছে। এবং যে কোনো বাংলাদেশের যে কোনো আপনার পট পরিবর্তনে অথবা বাংলাদেশের সাথে নেগোসিয়েশনে তারা আওয়ামী লীগ ছাড়া চিন্তাই করতে পারে না বাংলাদেশের কোনো শক্তির সাথে তারা নেগোসিয়েট করতে পারবে। সেক্ষেত্রে তারেক রহমানের দেশে ফেরা আর একটা বড় যে বার্তাটা দেবে সেটা হলো যে শুধুমাত্র ইন্ডিয়ার কথাই বলবো না, বাংলাদেশের যে বন্ধুপ্রতিম রাষ্ট্র আছে অথবা বাংলাদেশকে যারা বিভিন্নভাবে ডিস্টেবিলাইজও করতে চায়, বাংলাদেশের সাথে নেগোসিয়েট করতে চায়, তারা কিন্তু এখন এমন একটা অবস্থায় আছে তার কার সাথে নেগোসিয়েট করবে। আপনার তারা কিন্তু এখানে এনার্কি চায়, এটা সত্য, তারা এখানে কেওয়াস চায়, কিন্তু এমন ধরনের কেওয়াস চায় যে কেওয়াসকে কাজে লাগিয়ে তারা তাদের সুবিধাটা হাসিল করতে পারবে। কিন্তু বাংলাদেশ একটা অনন্ত কেওয়াস থাকবে, এখানকার কোনো লিডারকে পাবে না নেগোসিয়েট করার জন্য, এই ধরনের কেওয়াস কিন্তু চায় না। বাংলাদেশের বর্তমান যে অবস্থা আছে, বাংলাদেশ একটা গভীর খাদের মধ্যে আছে। যদি তারেক রহমানের মতো, ইভেন আপনি যদি ডাক্তার শফিক রহমান, যদি আমি জামাতের পক্ষ থেকে ওনার নেতৃত্বটাকে আমি বলি, এই 2-3 জন ব্যক্তিবর্গ যারা আছেন ভবিষ্যতে যারা বাংলাদেশকে নেগোসিয়েট করার ক্ষেত্রে তাদেরকে আপনার টুলস হিসেবে ব্যবহার করতে পারেন, সেই শক্তিগুলো যদি এখানে কোনোভাবে ভালনারেবল হয়ে যায়, তখন কিন্তু তাদের বাংলাদেশের তাদের যে ব্যবসা আছে, তাদের যে অ্যাসেট আছে, তাদের যে এখানে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটা কিন্তু শুধু ক্ষতিগ্রস্ত না, ইন্টারেস্টটা এখন তাদের জন্য কিন্তু একটা ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর হতে পারে। সো এই মুহূর্তে নির্বাচনটা বাংলাদেশের জন্য যতটা না দরকার, তার চেয়ে বেশি দরকার যারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে, যাদের বাংলাদেশে ইনভেস্টমেন্ট আছে, বাংলাদেশ যেখান থেকে ইম্পোর্ট করে, বাংলাদেশ যাদের বাজার, এমন অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। সো আমরা যদি একেবারে মোটা দাগে দেখি, মোটা দাগে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হলো যে ফরজে আইন একটা বিষয় ধরেন আপনি। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে তারেক রহমানের ফেরাটা বাংলাদেশের জন্য অনিবার্য নিয়তি। তারেক রহমান কোনোভাবে বাংলাদেশে নাই, আপনি নির্বাচন করবেন, নির্বাচনের পরে আপনি অপেক্ষা করবেন যে বিএনপির ভিতরে প্রধানমন্ত্রী কে হবে, নেতৃত্ব নিয়ে আপনার ভাগাভাগি হবে। ভাই, রাষ্ট্রটা তো আসলে একটা অনন্ত আপনার টেস্ট ট্রায়াল না। এখানে আপনার নাগরিকদের যদি কথা চিন্তা করেন, রাষ্ট্রের যে স্টেক হোল্ডার্সদের কথা চিন্তা করেন, তাদের দিকে তাকাতে হবে, আপনি তাদের পালসের দিকে তাকাতে হবে, তারা আসলে বাংলাদেশটাকে কিভাবে দেখছে। শুধুমাত্র বাংলাদেশকে আপনি একটা মানে দর্শক হিসাবে খেলার মাঠ ছেড়ে দিলেন যে এখানে কি হচ্ছে আপনি মজা নেবেন, সুবিধা নেবেন, সেই জায়গায় আসলে আমরা বাংলাদেশকে নিতে পারি না। সেই প্রেক্ষাপটে তারেক রহমানের ফেরাটা অবশ্যই বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটা সবচেয়ে বড় ঘটনা, এবং যে ঘটনাটা একটু আগে আমি বললাম প্রয়োজনীয় ঘটনা, সবচেয়ে প্রয়োজনীয় ঘটনা নিঃসন্দেহে। অ্যাজমোলেশন পাইলট নির্বাচনে শরিকদের নিয়ে জোট হয় অথবা সমঝোতা হয়, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিএনপি আসলে শরিকদের নিয়ে লাভ হয়নি। এর মূল কারণ হলো শরিক যারা ছিলেন বিএনপি, তাদের আসলে ভোট নেই, বাস্তবতা হলো এটা। এবং এখন যেটা হয়েছে সেটা হলো তাদেরকে প্রার্থী না করার কারণে অনেকেই মুখ খুলছে, এবং সেটা বিএনপির ইমেজের জন্য ক্ষতি হচ্ছে বলে কেউ কেউ ধারণা করছেন। শেষ পর্যন্ত আসলে কি দাঁড়াচ্ছে এই শরিকদের নিয়ে? দীর্ঘদিন তারা যুগপৎ আন্দোলনে ছিলেন, বিএনপির সঙ্গে তাদের একটা সুসম্পর্ক ছিল রাজনৈতিকভাবে, ফেসিবাদ বিরোধী বা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে তাদের অনেক শ্রম, সময়, জেল জরিমানা সবকিছুই ছিল। আমরা যেহেতু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলি, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ভোট, জনরায়। এটা তো আর হাসিনা মার্কা নির্বাচন হবে না, একতরফা নির্বাচন না। এখানে একটা
প্রতিযোগিতামূলক নির্বাচন। রাইট। সেক্ষেত্রে আপনি বড় দলের, ছোট দলের বড় নেতা, আপনার দেশব্যাপী বা জাতীয়ভাবে আপনি যথেষ্ট পরিমাণ পরিচিতি আপনার আছে, কথা বলতে পারেন, আপনার শ্রম সময় নিয়ে কোনো প্রশ্ন নেই রাজনীতির, আপনার জ্ঞান বুদ্ধি নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট থাকা, মানুষের কাছাকাছি যাওয়া, ভোটারদের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে নিজেদেরকে জড়িত রাখা, এটা আবার আলাদা একটা পলিটিক্সের মধ্যে পড়ে। বিএনপিতে মধ্যে যে কয়টা আসন 27টা বাকি রেখে বাকি সব কয়টা আসনই নিজের পার্টির মনোনয়ন দিয়েছে। বাকিগুলাও আমরা যতটুকু পত্রিকায় দেখি, খবরের কাগজে দেখি, আলোচনা চলছে। এই বাস্তবতাটা যেদিকে যাচ্ছে এখন, এটা খুব যে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে সেটাও না, যেহেতু এবার একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের মেধা অনুযায়ী দেশ এবং রাষ্ট্রের প্রয়োজনে যেসব জায়গায় তাদেরকে প্রোভাইড করা যায় জাতির কল্যাণে, এটা পার্টি মনে হয় তাদেরকে এইভাবে মাথায় রাখে। তারপরেও আরেকটু যাচাই বাছাই করে সরাসরি 27টা আসন এখনো ফাঁকা রয়েছে, ফাঁকা মনোনয়ন আছে। দেওয়া নেই। জি। কিন্তু 27টা আসনে শরীরদের দেওয়া বোধহয় সম্ভব নয়, লোকই তো নেই। যাক, এটা অন্য আলোচনা। লোক নেই তারা মনে করে আছে। এখন আরেকটা ব্যাপার, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি যতটুকু জানি যে নিজ দলের প্রতীক প্রতীক নিয়ে। দিয়ে নির্বাচন করতে হবে। অতীতে হুম। আমরা যেটা দেখে আসছিলাম যে বড় বড় যেগুলো ব্র্যান্ডেড প্রতীক এই পার্টি, হুম। এই দেশে, এটা তো স্বীকার করা যাবে না। এই প্রতীকের বাইরে মানুষ অভ্যস্ত না ভোট দিয়ে, যে কোনো কারণেই হোক। এবং ব্যক্তি এই ভালো, প্রতীকের কারণে নেতা ভালো, বিএনপির এক শরিক দল তার নিজের দল বিলুপ্ত করে, বিলুপ্ত করে, নিবন্ধিত দল হ্যাঁ, বিলুপ্ত করে উনি বিএনপিতে জয়েন করেছে। এই সক্ষমতা আপনার নিজের প্রতীকের আছে কিনা, সেটাও দেখতে হবে। এটা আপনার কিন্তু দেখতে হবে। এখন আমি শরীরকে আমি একজনকে দিলাম, কিন্তু ওই প্রতীক নিয়ে উনি বেরোয় আসতে পারলেন না, তখন তো আপনার রাজনৈতিকভাবে কিন্তু আপনি এক ধরনের পরাজয় বরণ না, করবেন। এখানে তো একটা হিসাব, তো সে এই আসনের সংখ্যা হ্যাঁ, নিঃসন্দেহে এই অঙ্ক যদি আপনার না মিলে তো রাষ্ট্র পরিচালনা করা কঠিন। তবে বিএনপি যেটা ভাবছে এটাও মাথায় কিন্তু তাদের আছে, এবং দ্বিকক্ষ বিশিষ্ট যেহেতু সংসদ হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবার, তো তাদেরকে যদি হা ভোট জয়যুক্ত হয়, যদি হয়, সেটাই বলতেছে। এবং সেটা হলেও 2.5 বছর লাগবে অন্তত মিনিমাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার তাদেরকে দেশ এবং জাতির সেবা করার মতো জায়গাতে বিএনপি প্রোভাইড করতে পারে। সংখ্যার হিসাবে, মানে দলের সংখ্যার হিসাবে এই সংকটটা তৈরি হয়েছে। লোকগুলি কারা সেটা আগে যাচাই এখন করলে অনেক- ভালো হতো। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের নিয়ে নির্বাচনীতে শুরুতে একটা আগ্রহ ছিল, মানুষের একটা ভাবতো যে আপনারা নির্বাচনে কোথায় যান, কি করেন। সত্যি কথা হলো যে আপনাদের ব্যাপারে এখন আগ্রহটা কমে গেছে, কারণ বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে, জামাত তার 8 দল রয়ে গিয়েছে। জামাত একটু ফুরফুরে মেজাজে আছে মূলত মামুনুল হক তাদের সঙ্গে থাকার কারণে, কারণ অনেকে ধারণা করেছিল যে মামুনুল হক শেষ পর্যন্ত সম্ভবত বিএনপির দিকে যাবেন। এখন আপনারা নিজেরা 3টি দলে নিয়ে একটা ঐক্য করেছেন এবং আপনারা প্রার্থী দিচ্ছেন। নিশ্চয়ই অন্য দলের প্রার্থীদের সাথে আপনাদের আলোচনা হচ্ছে কার কোথায় প্রার্থী হবে। আপনাদের এই তরুণদের দলের প্রার্থীরা কোথায় ইলেকশন করছে, কি সমাচার, কার সঙ্গে যাচ্ছে, এই যে মানুষের আগ্রহ কমে যাওয়া, সব মিলিয়ে কেন এটি ঘটলো? যে অবস্থায় এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করছে, নির্বাচনী রাজনীতিতে এনসিপি যে খুব মানে আহামারি কিছু দেখাতে পারবে না, এটা খুব প্রত্যাশিত ছিল। আর দলের বয়স তো এখন 1 বছর হয়নি, হ্যাঁ, একেবারে নতুন। বয়স হয়নি, পাশাপাশি আমরা নিবন্ধন পেয়েছি সবেমাত্র 1 মাস হলো, এবং আমরা প্রতীক পেয়েছি আপনার লেস দেন 1 মাস। তো এই অবস্থায় আপনার একটা প্রতীক পরিচিত করানো, পাশাপাশি এই প্রতীকের জন্য সঠিক কাণ্ডারি খুঁজে বের করা, সবগুলোই আপনার সময় সাপেক্ষ ব্যাপার। So, আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা আগেও বলেছি এইবার নির্বাচনটা আমরা অংশগ্রহণ না করলেও পারতাম, কিন্তু আমাদের অংশগ্রহণটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন এবং সত্যিকার অর্থেই এই নির্বাচনটাকে একটা অর্থবহ নির্বাচন হিসেবে জনগণের কাছে তুলে ধরা। এটা আমরাও জানি, নির্বাচনের মাঠে কিন্তু তৃতীয় পক্ষ কে সেটা নিয়ে আসলে কারো আগ্রহ থাকে না। নির্বাচনের মাঠে হলো যে কে জিততে পারে আর কে তার সাথে ফাইট করতে পারে, এই দুইটা শক্তি কিন্তু এখানে মুখ্য থাকে। সো আমরা এটা আগে থেকে জানি, কিছু কিছু আসনে হয়তোবা আমাদের যারা প্রার্থী আছেন তারা এই মানে ফাইট করা অবস্থায় আছেন, আর বেশিরভাগ আসনে আমরা হয়তোবা মানে যেহেতু তৃতীয় অবস্থানে থাকা মানে আর পঞ্চম ষষ্ঠ অবস্থানে থাকে কিন্তু কাছাকাছি। কারণ হলো আপনি মানে নির্বাচনের মাঠে নির্বাচনের দিন ভোরবেলায় মানুষ চিন্তা করে যে আমি এ অথবা বি
দিব, কারণ তখন তার কাছে ক্লিয়ার হয়ে যায় যে এ পাস করবে অথবা বি পাস করবে। সি কিন্তু পরে, এ বি পার হওয়ার পর সি। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এনসিপির যে নির্বাচনের প্রতীক, নির্বাচনের যে প্রার্থী আছে তারা সি কিংবা সি এর পরে ক্যাটাগরিতে আছে, সেই জায়গায় কিন্তু নির্বাচনী মাঠে আসলে আমাদের পক্ষে সত্যিকার অর্থে যে হাইপ তোলা অথবা জনগণের প্রত্যাশা, এবং যেইভাবে যদি প্রত্যাশাটাকে বলি, এটা হলো যে আমরা বলবো না যে জনগণের প্রত্যাশাটা ভুল, কিন্তু প্রত্যাশাটা অনেকটাই আপনার খুবই আপনার সরল প্রত্যাশা আর কি। এই প্রত্যাশাটা আসলে একটা বিষয় হচ্ছে আপনাদের সঙ্গে জামাতের তো মিললই না, আপনারা আগে ঘোষণা দিয়ে দিলেন, নাহিদ ইসলাম আগে ঘোষণা দিলেন জামাতের সঙ্গে তারা যাবেন না। আবার বিএনপির সঙ্গে আপনাদের অনেক নেগোসিয়েশন হয়েছিল, আমরা এটাও জানি যে দুজন উপদেষ্টা এ ব্যাপারে একটা মুখ্য ভূমিকা রাখার চেষ্টা করেছেন। ছাত্র উপদেষ্টা যারা ছিলেন, যারা পদত্যাগ করলেন, সদ্য পদত্যাগকারী, এবং তারাও শেষ পর্যন্ত সাকসেস হতে পারেন। এবং আমরা এটাও জানি তারা এখন নিজেদের ব্যক্তিগত আসন নিয়েই চিন্তিত আছে, সেটা তারা পাবেন কি পাবেন না বিএনপি থেকে। এর মানে সেটা হলো যে আপনারা বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত হলো না, কিন্তু বিষয়টা যেটা কিন্তু অন্যরকম, সেটা হলো যে আপনারা চাননি কারণে হয়নি, আসলে হয়নি। এটা কিন্তু একটা পার্থক্য রয়েছে, এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? না, প্রথমত আমাদের মানে এজ এ দল এনসিপির যে নেতৃত্ব সবসময় স্বতন্ত্রভাবে নিজেরা নির্বাচনের পক্ষে মত দিয়েছে। দ্বিতীয়ত হলো, যদি মনে হয় যে মাঠে আসলে কার পরিস্থিতি আমাদের সাথে যায়, কোন জায়গায় যায়, আমরা মূলত সংস্কার রাজনীতি করছি, আমরা বলছি নতুন বাংলাদেশের রাজনীতি করছি, আমরা বলছি যে গণ অভ্যুত্থানের রাজনীতি করছি। তো এই রাজনীতির সাথে কিন্তু আসলে আপনার মানে যদি বলেন জামাত ইসলাম অথবা বিএনপি কারোর সাথে সেইভাবে যায় না। হ্যাঁ, এখন ভোটের মাঠে কিন্তু এই দুই শক্তির কাউকে আপনি স্বীকার করতে পারছেন না, এবং এরাই ডমিনেন্ট ফোর্স, কিন্তু একই সাথে এদের কারোর সাথে কিন্তু আপনার মিলছে না। সেক্ষেত্রে আমাদের দলের যে মেইন ডমিনেন্ট ভয়েস ছিল যে এককভাবে নির্বাচন করা, সেটা সঠিক অথবা ভুল সেটা হতে ইতিহাস নির্ধারণ করবে, তো সেইটাই কিন্তু এখন সামহাও জয়যুক্ত হয়েছে। দ্বিতীয়ত হলো, এখন যে বাংলাদেশের প্রেক্ষাপট, এনসিপির মতো দলের যে রাজনৈতিক ল্যান্ডস্কেপ যদি সেদিকে তাকান, এটা কিন্তু আপনার একটা অভিনব একটা জায়গা। আপনি এটার কোনো এক্সাম্পল নাই, কারণ আপনি দেখেন যে দলে নাই কিন্তু তাদের ব্যাপারে সবসময় কথা হয় যে তারাও দলের, আবার দল তাদের দায়ও নিচ্ছে কিন্তু তাদের আপনার পর্যাপ্ত সুযোগ সুবিধাও নিচ্ছে না। আপনি যদি দেখেন তারা পদত্যাগ করার পর সপ্তাহ পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু আমরা তাদেরকে ক্লেম করতে পারছি না তারা আমাদের দলের। ইভেন তারা কিন্তু স্বতন্ত্রভাবে মুভ করছে, মানে তারা শহীদ মিনারে যাচ্ছেন এককভাবে যাচ্ছেন, স্মৃতিসৌধে যাচ্ছেন আলাদা বাস নিয়ে যাচ্ছেন, তারা যে কোনো সম্মেলনে যাচ্ছেন আলাদা ফোর্স নিয়ে যাচ্ছেন। এতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ মনে করেছে, জনগণের কাছে বার্তা দেওয়া হয়েছে যাহা এনসিপি তাহাই ছাত্র উপদেষ্টা, কিন্তু আসলে দেখা গেল যে এনসিপি এবং ছাত্র উপদেষ্টাদের মধ্যে সত্যিকার অর্থে একটা ফারাক তৈরি হয়েছে। এটা একদিন দুদিনের ফারাক না, এটা আরো আগে থেকে তৈরি হয়েছে। তো এই যে ফারাকটা তৈরি হয়েছে, বরং এই ছাত্র উপদেষ্টাদের বেশিরভাগ তাদের যে প্রশাসনিক সুবিধা এটা এনসিপি নিতে পারে নাই। তারা যে বিএনপির দিকে আপনি বলেন দলকে সামহাও ঠেলে নিয়ে যাচ্ছিল, মূল কারণটা হলো তারা রাষ্ট্রযন্ত্রের সাথে কাজ করতে গিয়ে দেখেছে তাদের মেইন যে আপনার ভেসেল যেটা তাদেরকে ধারণ করে সেটা এনসিপি না, এনসিপির সে ধারণ ক্ষমতা নাই। এনসিপি একজন মানে রানিং মিনিস্টারকে অথবা আপনার মিনিস্টারের ভাষা সিটিং মিনিস্টারকে ধারণ করা আসলে ক্যাপাসিটি এনসিপির ছিল না, এনসিপি নাই। তারা বিএনপির মতো আপনার একটা ভেসেলে তারা নিজেদেরকে খুঁজে পেয়েছিল বলেই কিন্তু তারা চেয়েছে যে বিএনপির সাথে তারা ভেবেছে না, নিজেদের নিয়ে ভেবেছে। এটা খুব স্বাভাবিকভাবে আমরা একজন যখন কেউ শপথ নিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করে তাদেরকে আমরা কখনোই প্রত্যাশা করি না তারা বিএনপির, জামাতের কিংবা এনসিপি হয়ে ভাববে। তারা ভাববে রাষ্ট্রের জন্য। আপনি যেই মুহূর্তে শপথ গ্রহণ করেছেন, আপনি যদি তারপরও যদি মনে হয় যে এনসিপি কে সুবিধা দিতে চাইবেন, আমার মনে হচ্ছে এই অন্যায্য সুবিধা নেওয়ার জন্য আমি ওইটা বলছি না, আমি বলছি রাজনৈতিকভাবে তারা নিজেদের সুবিধা চাচ্ছে না আসলে এনসিপি সুবিধা চাচ্ছে। এই মুহূর্তে আমরা অবশ্যই মনে করি যে তারা তরুণদের নতুন রাজনীতির সুবিধাই চাচ্ছে। আমি কখনো এটা বলবো না যে তাদের নিজ বলতে কিছু নাই, কারণ তারা তাদের যে এই নিজটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিলীন হয়ে গেছে বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে। সেই নিজকে তারা আর কখনোই প্রি-5 অগাস্ট নিজে ফিরে যেতে পারবেন না। তাদের অনিবার্য নিয়তি এনসিপি, এবং এনসিপির পরে যদি বলেন এনসিপি, এবং তৃতীয় যদি বলেন এনসিপি। আপনারা জাস্ট কাউন্ট মাই ওয়ার্ড। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফরাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজমল হোসেন পাইলট, ছাত্রদলের সাবেক নেতা, ছিলেন সিনিয়র সহসভাপতি। আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আজমল হোসেন পাইলট, রাজনীতিতে আসলে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে বিএনপি এবং জামাত। জামাতের সব জায়গায় তাদের প্রার্থী রয়েছে, বিএনপিরও তাদের সব জায়গায় প্রার্থী রয়েছে। বিএনপি কিছু আসন ছেড়ে দিচ্ছে, জামাত হয়তো কিছু আসন ছেড়ে দিবে না, বড় আসন। কিন্তু এরা মুখোমুখি এই মুহূর্তে এবং পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী। এবং যেটা হয় আমাদের দেশে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে শেষ পর্যন্ত শত্রুতায় রূপান্তর করে রাজনৈতিক দলের নেতারাই এবং রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত এর সাথে জড়িয়ে পড়ে, শুধু স্থানীয় পর্যায়ে নয়। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, জামাত এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে। আমরা শেষ সংঘর্ষ দেখলাম ভুলায়, অলরেডি সেখানে 15 জন আহত হয়েছে। এবং এখানে একটা দুই শব্দ নিয়ে আসলে সব জায়গাতে সংকট হচ্ছে। জামাত দেখলে বিএনপির লোকেরা বলছে রাজাকার, জামাত বলে না, বলে রাজাকার। আবার জামাত বিএনপির দিকে ইঙ্গিত করে বলে চাঁদাবাজ, দখলবাজ। কেউ কিন্তু কারোর নাম বলে না, আপনি খেয়াল করবেন, বক্তৃতা তো নাম বলে না। ডাক্তার শফিকুর রহমান বক্তৃতা করে একবারও বিএনপির নাম নেয় না। এবং মির্জা ফখরুল ইসলাম যখন বক্তব্য রাখেন বা তারেক রহমান বক্তব্য রাখেন, একবারও কিন্তু জামাতের নাম নেয় না। কিন্তু সবাই বুঝে কে কার উদ্দেশ্যে কি বলছে। এখন এই যে দুই দলের নাম বিলুপ্ত হইয়া নতুন একটা উপাধি চলিয়ে আসিল, এটাকে আপনার কি বলবেন? এই 53-54 বছরের যে ইতিহাস, এটা যদি আপনি দেখেন, এটা তো চর্বিত চর্বণ, সবাই জানে। এই শব্দগুলা রাজাকার, আলবদর, আলসামস, এই শব্দগুলার সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত। এবং এই শব্দগুলা একটা বিশেষ পার্টির নেতাদেরকে উদ্দেশ্য করে কিন্তু বলা হতো। এবং একটা সময়ে আপনার খেয়াল থাকার কথা, বিটিভিতেই হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল, তুই রাজাকার। রাজাকার শব্দ তখন উনি ময়না পাখির মুখ দিয়ে উচ্চারণ করালেন। বিষয়টা এরকম ছিল। এখন এটা তো প্রতিষ্ঠিত একটা ব্যাপার। আপনি একটা স্বাধীনতা যুদ্ধের, একটা দেশের মুক্তিযুদ্ধের সঙ্গে আপনার সাংঘর্ষিক অবস্থান ছিল, এই ইতিহাস তো মুছে ফেলা যাবে না। আবার এটা কারা ছিল, আবার জামাত যেটা বলে সেই ইতিহাসও মুছা যাবে না যে জিয়া রহমান মন্ত্রিসভায় কতজন রাজাকার ছিলেন, নিঃসন্দেহে, এবং খালেদা জিয়া মন্ত্রিসভায় ছিলেন। ওইটাকে বাদ দিয়ে আমরা কথা বলছি, তাহলে দায় দায়িত্বটা নিবে। ওইটাকে বাইপাস করে কিন্তু কথা বলছি। কিন্তু আমার অতীতকে আপনি নিয়েই কিন্তু আমার সাথে পথ চলছে। কিন্তু আমার অতীতটা তোকে আপনি মুছে ফেলতে পারবেন না। তো ইরাজাতে মুছার কোনো বিষয় না, এটা কিন্তু কলমের লিখা, এটা কাটাকাটি করা যাবে। এটা কিন্তু কাঠ পেন্সিলের আঁকা না, মানে কাটাকাটি করা যাবে, এটা মুছা যাবে না। এখন ওই প্রতিষ্ঠিত যে বিষয়টা, এটার বিপক্ষে আপনি একটা নেরেটিভ তৈরি করলেন, অসংখ্য নেরেটিভ আপনি তৈরি করতেছেন। এখন একটা শব্দ আপনি চাঁদাবাজ বলে একজনকে ইঙ্গিত করতেছেন, ভালো কথা, আপনার এই স্বাধীনতা আছে, বাক স্বাধীনতার জন্যই তো আমরা জুলাই বা সংকটটা কোন জায়গায় হয়েছে জানেন? কোন জায়গায় হয়েছে? রাজাকার বলে জামাত খেপে যাচ্ছে, চাঁদাবাজ বললে আপনারা খেপে যাচ্ছেন। খেপে যারা যাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব যে এটাতে খেপার কোনো বিষয় না। বিএনপি কোনো চাঁদাবাজের দল না, রংবাজের দল না। বিএনপি কোনো একটা দেশপ্রেমিক, একটা মুক্তিযুদ্ধ সংগঠনের দল, এবং সরাসরি মুক্তিযুদ্ধ যিনি করেছেন, একজন আপসীর নেত্রী, যিনি বারবার এই দেশকে, এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ওনার যে ত্যাগ, এই মানুষদের হাতে গড়া যে সংগঠন, এই সংগঠনকে যদি আপনি একটা বিশেষ শব্দ ব্যবহার করে ইঙ্গিতপূর্ণ কথা বলেন, ওইটা তার জ্ঞানের ব্যর্থতা। এবং এই ইঙ্গিতপূর্ণ কথায় যে উত্তেজিত হয় অথবা সে মনে করে তাকে ইঙ্গিত করতেছে, এটা তার ব্যক্তিক চরিত্রের সমস্যা, পার্টির কর্মীর সমস্যা না। আমি উত্তেজিত হই না, আমি যে আদর্শ লালন করি, আমি যাকে দেখে, যাকে ফলো করে এই পার্টি আমি করি, ওনাকে কিভাবে ধারণ করতে হয় এটা আমি শিখছি। যে বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে, সেখানে আপনি জড়িত না থাকলে তো উত্তেজিত হবেন না, না, এটা স্বাভাবিক। এখন
অনেক বড় একটা পার্টি। এই পার্টির এইগুলা আপনার এইখানেই অন্যান্য চ্যানেলও বারবার কিন্তু বলা জি হয়েছে। জি জি এই পার্টি এদের বিরুদ্ধে ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছে, এত পরিমাণ বহিষ্কার করেছে। বহিষ্কার এবং আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে, সেটা তো নিশ্চয়ই জানেন, এদেরকে আবার দলে নিয়েও আসা হয়েছে। ওদেরকে দলে নিয়ে আসা হচ্ছে না, দলে কাদেরকে নিয়ে আসা হচ্ছে এটাও আপনাকে আমি বলি। আমাদের সময়ে একটা নির্বাচন, যখন উপজেলা নির্বাচনটা যারা করলেন, জি জি তখন পার্টির একটা সিদ্ধান্ত ছিল যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই ক্ষেত্রে যারা ওই নির্বাচনটা করছিলেন ওই সময় যাদেরকে বহিষ্কার ওইটা না, করা ওইটা হয়েছে, না, আমি এখন বলছি এই মুহূর্তে যখন যাদেরকে চাঁদাবাজের অভিযোগে, সুস্পষ্ট অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, এদের অনেককেই আবার দলে নেওয়া হয়েছে, এমনকি এখন মনোনয়ন দেওয়া হয়েছে। আমি না। নামগুলি বলে তাদের নাম করে না, নাম বলার বলতে কিছু নাই। এখন বিব্রত বিষয় করতে হলো চাই না। জি। ওই সময়ে আমরা যেভাবে দপ্তরে যে পরিমাণ ওদের ব্যাপারে আসছে, এগুলো অনেক সময় সিচুয়েশন ডিমান্ড ছিল কুল ডাউন করার জন্য। জি যথেষ্ট পরিমাণ যাচাই বাছাই ছাড়াও কিন্তু অনেকই হয়েছে, জাস্ট আপনাকে কুল ডাউন করার জন্য। জি। বা সারা দেশের যে পরিবেশ, এই দেশে তিন দিন তো সরকারই ছিল না, হুম। একটা উচ্ছৃঙ্খল, একটা বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ, তখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাস্ট আপনি এক ধরনের আবেদন করছেন বা কোনো না কোনোভাবে মাধ্যমে আসছে যে আমি এটার সাথে জড়িত, জি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এখন যেগুলা প্রত্যাহার করা হচ্ছে, আপনি যেটা বললেন, এখানে তদন্ত করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে, করার পর যে দায়টার জন্য ওনাকে বহিষ্কার করা হয়েছিল, যদি এটা মিথ্যা প্রমাণিত হয়, বহিষ্কার প্রত্যাহার করা হচ্ছে। আলাউদ্দিন মোহাম্মদ, আসলে সংকটটা তৈরি হচ্ছে অন্য জায়গায়। আমরা দেখছি অনেক জিনিস, পুরনো জিনিস আবার ঘুরে ফিরে আসছে। সেটা হলো যে বিএনপি নেতাদের বক্তব্য জামাত সম্পর্কে, অতীতে যে বক্তব্য ছিল টোটালটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন বক্তব্য আসছে। আর জামাত তো বিএনপিকে আক্রমণ করার সুযোগ পেয়েছে। সব মিলে যেটা হয়েছে, তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে নানান জায়গায়, যেটা আপনি এক পাকে বলছিলেন, যে এই কারণেই কিন্তু আবার ফেসিস্টটা মাথা চড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। এবং অনেক লক্ষণ আমরা পাচ্ছি, তারা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখছি যে টেলিভিশনগুলোতে সেই পুরনো উপস্থাপকরা আবার মাথাচাড়া দিচ্ছে। আর কারা অনুমোদন করছে, কিভাবে করছে, আমরা কম বেশি জানি, আপনারাও জানেন। এই যে সংকটটা তৈরি হয়েছে, আসলে মূল সংকটটা সবাই বলছে যে বিএনপি এবং জামাতের মতো বড় দল যখন মুখোমুখি দাঁড়িয়ে যায়, তখন এই সুযোগটা তারা পাচ্ছে। এবং এই সুযোগটা যে পাচ্ছে, এটাকে এই দল দুটো বুঝতে পারছে না, না না বোঝার ভান করছে? আপনার কি মনে হয়? প্রথমত আমি এই যে সিচুয়েশন তৈরি হচ্ছে, সিচুয়েশনের একটা বড় দায় হলো এই দুই দল, মানে যদিও এই দুই দলই দাবি করছে যে গণঅভ্যুত্থানে তাদের দুই দলের পক্ষ থেকেই সর্বোচ্চ সংখ্যক শহীদ যারা গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, কিন্তু তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম, ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা, শিশু, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন রাস্তা নেমে এসেছিল? তারা আসলে কোন রাজনীতিকে, তারা তো শুধুমাত্র এমন না যে হাসিনাকে লাল কার্ড দেখিয়েছিল, তারা হাসিনার সময় রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছিল। সেই রাজনীতিটাকে তারা আসলে ভুলতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত হলো যে তারা বুঝতে পারছে না যে এই তরুণদের সাথে তাদের সংযোগের ভিত্তিটা কি হবে। আপনি যদি দেখেন এই গণঅভ্যুত্থানের পর একটা পক্ষ কিন্তু নেমে গিয়েছে 24/71 ঢাকার আপনার পায়তারায়। এটা কিন্তু বাস্তবতা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা এখন যেই বিজয়ের প্রাক্কালে আমরা আলোচনা করছি, সেখানেও দেখি যে আমরা আকার ইঙ্গিতে, ভাই পাকিস্তানিরা আমাদের উপরে হামলা করেছিল, যুদ্ধ হয়েছে, এটা তো আসলে আপনি তো পাকিস্তান শব্দ উচ্চারণে আপনার এখানে মানে ভয়ের কিছু নাই, শঙ্কার কিছু নাই, হীনমন্যতার কিছু নেই। এবং ওই সময়ের যে সংগঠনগুলো ঐতিহাসিকভাবে যে এস্টাবলিশড, যারা আসলে কোলাবোরেটর ছিল, এখন আপনি সেইটা তো ইতিহাসের স্বার্থে সংরক্ষণ করতে হবে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে ইতিহাসটাকে আবার নতুন করে সামহাও তাদের মতো করে ফেব্রিকেট করার চেষ্টা করছে। এটার এগেনস্টে যে দাঁড়িয়েছে বিএনপি এখন, মানে সামহাও বিএনপির যে এস্টাবলিশমেন্ট, বিএনপির আগে রাজনীতিটা কি ছিল? বিএনপির রাজনীতি ছিল দুইটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এক হলো বাংলাদেশের জাতীয়তাবাদ, আর দুই হলো ইসলামিক মূল্যবোধ। মানে আমরা যেই মেজরিটির যেই রিলিজিয়ন, সেটা মূল্যবোধের উপর ভিত্তি করে। বিএনপি কিন্তু সামহাও এই যে দ্বিতীয় যে অপশনটা, এই অপশনটাকে সেকুলারিজম দিয়ে রিপ্লেস করেছে। এবং এটা বিএনপির ভিতরেই এখানে আপনার শক্তির ভারসাম্য মানে একরকম প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এটার মাধ্যমে আরেকটা বিষয় যেটা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, বেগম খালেদা জিয়া তিনি যেহেতু এখন অসুস্থ,
তার যেই বলয়টা ছিল সেই বলয়টা কিন্তু বিএনপিতে আপনার সেই অ্যাক্টিভ রোল প্লে করতে পারছে না। তারাও কিন্তু বিএনপির মধ্য থেকেও ওই দিন একজন বলছিলেন আমি তো বিএনপির মধ্য থেকে ওএসডি হয়ে আছি, মানে তাদের মতামতের আসলে গুরুত্ব অনেক কমে গিয়েছে। তো বিএনপির মধ্যকার যে আপনার শক্তির ভারসাম্য, সেক্ষেত্রেও বিএনপির মধ্যে একটা সেকুলার ভার্সন তৈরি হয়েছে। মানে এখন যে বিএনপিটা, এই বিএনপি কিন্তু সেই জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি না। এই বিএনপিটা একটা রিফাইন্ড বিএনপি, যে বিএনপিটা ইন্ডিয়ার চোখে নিজেদেরকে ভালো প্রমাণ করতে প্রস্তুত, আমেরিকার চোখে ভালো প্রমাণ করতে প্রস্তুত, এবং একই সাথে বাংলাদেশের যে সিভিল সোসাইটি যারা দীর্ঘদিন ধরে বিএনপিকে আওয়ামী বয়ানের মাধ্যমে আপনার মানে শক্তি, যে প্রতিক্রিয়াশীল শক্তি অথবা জামাতের দোসর সেইভাবে আখ্যায়িত করেছে, সেই শক্তিকে অ্যাপিস করার জন্য বিএনপিও কিন্তু তাদের পলিসি চেঞ্জ করে ফেলেছে। চেঞ্জ করে কি করেছে? বিএনপি আসলে হয়ে গিয়েছে নব্য আওয়ামী লীগ। আপনি এটাকে খারাপ ভাবে নিয়েন না। বিএনপি নব্য আওয়ামী লীগ কোন জায়গায় হয়েছে আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম। সেই ব্যাকগ্রাউন্ডটা হলো যে আপনার যেই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে অথবা যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে, আওয়ামী রাজনীতির জন্ম হয়েছে, বিএনপির মধ্যে সেই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু আগে যেটা আজমল ভাই ইতিমধ্যেই প্রতিবাদ করলেন, প্রতিবাদের জায়গাটায় আমি যাই না, কারণ আমি তো আসলে রাজনৈতিকভাবে তাদেরকে বলছি না। আমি বললাম যে বিএনপির একজন অ্যানালিস্টের মতো জায়গায় গিয়ে যে বিএনপি কোন জায়গায় আটকে গিয়েছে, এই আটকে যাওয়ার কারণে বিএনপি আসলে আওয়ামী লীগ রাজনীতিটা করছে। কোন রাজনীতিটা? আমি বলতেছি না আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতি করছে। বিএনপি আওয়ামী লীগের মতাদর্শিক রাজনীতির বলয়ে ঢুকে গিয়েছে। বিএনপি আসলে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে গিয়ে বিএনপি মূলত মুজিবীয় মুক্তিযুদ্ধের বয়ানের ভিতরে ঢুকে যাচ্ছে। যদি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের বয়ান কিন্তু রিভল্ট, এবং এটা শুরু হয়েছে মার্চ মাসে, এবং এই শেষ হয়েছে আপনার, শেষ তো হয় না, মুক্তিযুদ্ধের লেগাসি শেষ হয় না, কিন্তু আপাতত শেষ হয়েছে এই গত আপনার 16 ডিসেম্বর, মানে এই যে 9 মাসের পরিক্রমা। কিন্তু আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানে কিন্তু 9 মাস নাই। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানে আছে আপনার 47 থেকে 71 পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের জন্মের ইতিহাস, এবং আছে কি আপনার শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার পর যেই কি হলো সেটার ইতিহাস, যেটার জন্য আওয়ামী লীগের মধ্যেই কিন্তু আপনার অনেকগুলো ভয়েস আছে যারা আসলে আওয়ামী লীগের এই ন্যারেটিভকে কোশ্চেন করে। এর মধ্যে একটা বড় ভয়েস হলো তাজউদ্দিন আহমদের ভয়েস, কিংবা সেখানকার যারা আপনি মইদুল হাসান বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা মূলধারা 71 লিখেছেন তাদের। সো আমি যেটা বলবো যে বিএনপি যেই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মনে স্থান নিতে পেরেছে, সেই রাজনীতিতে বিএনপি নাই। না থাকার কারণে যেটা হয়েছে, বিএনপি আওয়ামী লীগের জায়গাটা সামহা মতাদর্শিকভাবে, আমি কিন্তু অন্য শাসনতান্ত্রিকভাবে বলছি না, মতাদর্শিকভাবে নিয়ে নিয়েছে। আর জামাত যেটা করছে, জামাত আসলে বিএনপিকে সেম আওয়ামী ফ্রেমে, জামাত তার যে রাজনীতি, রাজনীতির একটা মূল সোর্সটা হলো আপনার আওয়ামী ঘরানা রাজনীতি, মতাদর্শিক রাজনীতি। এই মতাদর্শিক রাজনীতিতে আপনার নতুন ভাবে ঢুকে গিয়েছে। এটার মাধ্যমে যেটা হয়েছে, আপনি যে জায়গাটা আসছেন, ধরুন একদল যখন বলছে চাঁদাবাজ আর একদল রাজাকার, আমরা কি করেছিলাম? আমরা তো ট্যাগিং এর রাজনীতিকে প্রত্যাখ্যান করে গণ অভ্যুত্থান করেছিলাম। আমরা তো আপনার যে আপনি ব্যক্তি, আপনার ওয়াইফ কি দল করে, অথবা আপনার বাবার জন্য আপনাকে আয়নাঘরে থাকতে হবে, এই রাজনীতি প্রত্যাখ্যান করে আমরা গণ অভ্যুত্থান করেছিল। ব্যক্তিকে মর্যাদা দেওয়া, ব্যক্তির আত্মমর্যাদায় আঘাত লেগেছিল বলে গণ অভ্যুত্থান হয়েছে। যখন আমরা ট্যাগিং এর রাজনীতিতে ফিরে যাই, আমরা কিন্তু ঠিক একইভাবে, আপনি যেটা বলছেন যে চাঁদাবাজ না, তার তো গায়ে লাগার কথা না, কিন্তু দেখেন আসলে গায়ে তো লাগে। কেন লাগে? কারণ আপনি তো একটা গোষ্ঠী আকারে, বর্গ আকারে এই ট্যাগটা দিয়েছেন। এই জায়গা থেকে আসলে আমাদের ফিরে আসার উপায়টা কি ছিল? উপায়টা ছিল একটাই, গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ মতাদর্শিক বিভাজন ভুলে, অন্য সব বিভাজন ভুলে যে এক জায়গায় একত্রিত হয়েছিল, সেই জায়গাটা এবং সেই জায়গার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ধারণ করতে পারা, এবং এই ধারণ করতে পারার ব্যর্থতায় কিন্তু পূর্ণ রাজনীতি ফিরে আসছে। আমি পূর্ণ রাজনীতি ফিরে আসছে বলতে আমি যেটা আজমল ভাই আবারও হয়তোবা আমার সাথে দ্বিমত করবেন, মূল জায়গাটা হলো আমরা আসলে রিপ্লেস করেছি, কিন্তু আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার প্রজেক্টে ঢুকে গিয়েছিলাম, সেই প্রজেক্ট থেকে কিন্তু আমরা সামহাও দুর্ভাগ্যজনকভাবে ফিরে আসছি। এবং সেটার জন্য কিন্তু বাংলাদেশকে সাফার করতে হবে, রাজনৈতিক দলগুলোকে সাফার করতে হবে, আগামীতে যে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে কিন্তু সাফার করতে হবে, তাদেরকে হয়তোবা নতুন ভাবে গণ আন্দোলনের মুখোমুখি হতে হবে। আপনি নিশ্চয়ই দেখেন, সেটা হলো ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, অবশ্যই, এবং টেলিভিশনগুলোতে পুরনো চেহারা ফিরে আসা শুরু হয়েছে। আজমল হোসেন পাইলট, কি বলবেন? বিএনপি আসলে কখনোই নব্য আওয়ামী লীগ, এই শব্দটার সাথে আমি খুবই দ্বিমত পোষণ করলাম। আওয়ামী শব্দের সাথে বিএনপি যায় না। বিএনপি নিও পলিটিক্স, নব্য একটা রাজনীতির জন্ম দিয়েছে। কি সেটা বলুন? সেটা আমি বলি,
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা প্ল্যানিং দিয়েছে, উনি কিন্তু চ্যালেঞ্জ করছে যে এটা আমি একটু জানতে চাচ্ছি, সেটা হলো অ্যাজ বলছেন পাইলট, আমরা যারা আমাদের যে বয়সের লোকজন, আমরা আসলে খালেদা জিয়ার পলিটিক্স দেখছি, এর আগে জিয়া রহমানের পলিটিক্স দেখছি। তারা কি ধরনের আদর্শ ছিল, হ্যাঁ, তারা কি ধরনের নীতি মেনে চলেন আমাদের কাছে স্পষ্ট। আপনি যেটা বললেন যে নতুন কিছু দিয়েছে, আপনি একটু আদর্শিক দিকটা একটু বলুন তো। আদর্শিক দিক, আদর্শতার পরিবর্তন হয় না, আপনার কর্মসূচি পরিবর্তন হবে, আপনার কর্মকাণ্ড, আপনার অ্যাক্টিভিটিস পরিবর্তন হবে। আইডিয়ালিজম যেটা, এটা তো এটাই থাকবে। আমরা কিন্তু জিয়া রহমানের আদর্শের উপরে, ফিলোসফির উপরেই, 19 দফার উপরেই এই পার্টি আছে। এখন সময়, বাস্তবতা, আপনাদের দেশ- আপনাদের নেতাদের অনেক বক্তব্য, জিয়া রহমান এবং খালেদা জিয়ার বক্তব্যের সাথে কোনো মিল নাই, একদম একদম একটা সেটা যার আশা যার উল্টা। ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতভাবে সেটা ওন করে কিনা এটা আপনার দেখতে হবে। যদি আমার পার্টির নেতার সাথে আমার বক্তব্যের দ্বিমত থাকে, তাহলে আমি এই আদর্শ লালন করি কিনা এটা প্রশ্নবোধক। স্বাভাবিক। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন, উনি আসার আগে কিছু পরিকল্পনা দিয়েছেন এই দেশকে নিয়ে, উনি কি ভাবেন, ফ্যামিলি কার্ড, ওটা হলো দেশের একটা হিসাব, Please. কিন্তু আমি বলতেছি আদর্শিক লড়াইটা কিন্তু শুরু হয়েছে। আদর্শিক লড়াই তো আমরা সরে যাই নাই। আমরা সবসময়, উনি ভারতের কথা বললেন, জি। একটা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে কেউ কেউ এই অভিযোগটা করছেন, সেটা হলো বিএনপি একটা মধ্যপন্থী দল, সবসময় এটা এটা কিন্তু কিন্তু রাইটের দিকে একটু ইসলামী ঘুরে- মূল্যবোধ ঘুরে থাকে। উনি যেটা কিন্তু বললেন, এখন কিন্তু বিএনপি, আলাউদ্দিন যেটা বললেন, এখন কিন্তু বিএনপির অনেকে নব্য বিএনপি, আর কেউ বিএনপি ছিল বলে আমি জানি না, মিডিয়ার কর্মী হিসাবে চিনি না, এরা নতুন করে বিএনপির পক্ষে বয়ান তৈরি করছে। বিএনপি হলো একটি মধ্যপন্থী দল, কিন্তু লেফটের দিকে থাকতে হবে, নতুবা এই বিএনপি বাঁচবে না। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, বিএনপি দেশের গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভোটাধিকারের উপর বিশ্বাস করে, মানবিক মর্যাদার উপর, সুবিচারের উপর বিশ্বাস করে এই পার্টি দাঁড়িয়ে আছে। এখনো স্পষ্টভাবে 17 বছর ধরে আমরা যা বলে আসছি, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, তাতে যদি জনগণ আমাদেরকে রায় দেয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্বে যাব। যদি রায় না দেয়, সেই রায় আমরা মেনে নিব। সেই আঙ্গিকে আসার পরে উনি ওনার কিছু প্ল্যান, কিছু পরিকল্পনা উনি ইতিমধ্যে ওনার নেতাকর্মীদেরকে ডেকে বলেছেন যে আমরা কি করব, আমরা ফ্যামিলি কার্ড করব, আমরা ফার্মার্স কার্ড করব, আমরা খেলাধুলা, স্পোর্টস ক্লাব করব, কিভাবে উনি দেশটা সাজাতে চান, এটা একটা অগ্রিম, একটা অ্যাডভান্স প্ল্যানিং উনি দিয়ে দিয়েছেন। এখন আজকে যে বাস্তবতায় উনি যেটা বললেন যে নব্য আওয়ামী লীগ, না, প্রশ্নই আসে না। এটা বিএনপির সাথে আওয়ামী লীগের চরিত্রগত, আদর্শগত, রাজনীতিগত কোথাও কোনো মিল নেই। আছে, আমরা তো মানুষ, আপনিও মানুষ, ভুল ত্রুটি কেউ উঠবে না, নেতারাও উঠবে না, কর্মীরাও উঠবে না, কিন্তু আদর্শগতভাবে বিএনপি কোনোদিন গুম করবে না এই দেশে। বিএনপির বিচার বহির্ভূত হত্যাকে সমর্থন করে না। বিএনপি বেগম খালেদা জিয়াকে দেখে এই দেশের মানুষ বিএনপি করে। তো ওনাকে ফলো করলে বোঝা যাবে যে এই পার্টি এখন পর্যন্ত কোন ক্রাইটেরিয়ার মধ্যে, কোন বাস্তবতার মধ্যে দিয়ে এই পার্টি এখন টিকে আছে। আমরা এখন যেটা চাই, সমস্ত বিতর্ক বাদ দিয়ে আমরা চাই, যেহেতু একটি শিডিউল ঘোষণা করা হয়েছে, গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের পার্টির চেয়ারম্যানও দেশে আসতেছে। একটা আশঙ্কা মানুষের মনে ছিল যে আপনি প্রথমে যেটা বললেন, নির্বাচন যদি হবে কিনা, এবং অনেকে এইটাও মনে করতো যে তারেক রহমান সাহেব দেশে আসলে দেশে নির্বাচনটা হবে। আমরা চাই এই দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, জাতির মঙ্গলের জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মানুষের মানুষের রাজনৈতিক যে অস্থিরতা, এইগুলা দূর করার জন্য উনি আগে যেটা বললেন যে বৈদেশিক যে ইনভেস্টমেন্ট আছে, মানুষের স্থিতিশীল একটা ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশে নির্বাচিত সরকার দরকার। ভুল থাকবে, ত্রুটি থাকবে, বিতর্ক থাকবে, আলোচনা থাকবে, কিন্তু দেশের সপক্ষে সবার আগে বাংলাদেশ। আজমল হোসেন পাইলট এবং আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।